এটাকে বলা হয় পে ইউরসেলফ ফার্স্ট, এবং এই পদ্ধতিতে আপনি আপনার সঞ্চয়কে স্বয়ংক্রিয় করলেন এবং একটা সময় গিয়ে দেখবেন যে আপনার 20% করে জমাতে জমাতে একটা সময় আপনি আপনার সঞ্চয়কে 3টা ভাগে ভাগ করবেন, 50%, 30% এবং 20%, এইভাবে আপনার উপার্জিত অর্থের 50% জাপানিজ কাকিবো পদ্ধতি। অন্য একটা পদ্ধতি হলো সঞ্চয়কে স্বয়ংক্রিয় করার একটা পদ্ধতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার টপিক নির্ধারণ করা হয়েছে মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থাপনা। আজকে মূল আলোচনায় যাওয়ার আগে আমি আমার দেখা দুটি পরিবারের কথা আপনাদের সাথে শেয়ার করব। যার প্রথম একটি পরিবার হচ্ছে সামাজিকভাবে নিম্ন শ্রেণীর, লেখাপড়া বা শিক্ষার আলো থেকে বঞ্চিত একটি পরিবার। অন্য আরেকটি পরিবার সুশিক্ষায় শিক্ষিত এবং হচ্ছে সামাজিকভাবে একটি প্রতিষ্ঠিত পরিবার। তো প্রথমে আমি দরিদ্র অসহায় পরিবারটির দিকে প্রথমে বলি আমরা দুশ্চিন্তা হ্রাস। বিভিন্ন সার্ভে থেকে দেখা গিয়েছে মানুষের জীবনের যত সমস্যা বা মানসিক যত সমস্যা হয় তার ম্যাক্সিমাম বা তার হচ্ছে মূল কারণ হয়ে থাকে অর্থ সংক্রান্ত বিভিন্ন ধরনের উদ্বেগ। আপনি যদি আপনার জীবনের সঠিক পদ্ধতি বা সঠিক ওয়েতে মানি ম্যানেজমেন্ট করতে পারেন, এটা আপনাকে হচ্ছে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবে। তারপর হচ্ছে ঋণমুক্ত জীবন। সঠিক অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে আপনি একটি ঋণমুক্ত জীবন পাবেন, যেখানে আপনি আপনার কষ্টার্জিত উপার্জনের সম্পূর্ণ টাকাটা আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আপনার উপার্জন অন্য কারোর সাথে ভাগ করা লাগবে না বা শেয়ার করার প্রয়োজন নেই। তারপরে আসে স্বপ্ন পূরণ। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন থাকে, যেমন কেউ বাড়ি করবে, কেউ গাড়ি কিনবে, কেউ তার সন্তানদের ভালো লেখাপড়া নিশ্চিত করবে, কেউ দেশ বিদেশ ঘুরতে যাবে। আমাদের এই সকল স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের অর্থের প্রয়োজন। আর আপনি যদি সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে আপনার অর্থকে ব্যবস্থাপনার মাধ্যমে সঠিক কাজে লাগাতে পারেন, সেই ক্ষেত্রে আপনার স্বপ্ন পূরণে অর্থ আপনাকে সাহায্য করবে। অর্থনৈতিক স্বাধীনতা। মানি ম্যানেজমেন্টের চূড়ান্ত লক্ষ্যই হচ্ছে আমাদের অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করা। অর্থনৈতিক স্বাধীনতা বলতে এই বোঝায় না যে আপনি কোটি টাকার মালিক হয়ে গেলেন বা অনেক অর্থ সম্পদ করে ফেললেন। অর্থনৈতিক স্বাধীনতা বলতে এটা বোঝায় যে আপনি এমন একটা পর্যায়ে চলে গেলেন যে পর্যায়ে আপনি টাকার জন্য কাজ করবেন না, বরং টাকাই আপনার হয়ে কাজ করবে। কথা আগে বলবো, যে পরিবারের সদস্য সংখ্যা ছিল 9 জন, 9 জনের মধ্যে 5 জন সদস্য সংখ্যায় হচ্ছে কোনো না কোনোভাবে অর্থ সংক্রান্ত উপার্জনের সাথে জড়িত। বেশিরভাগই হচ্ছে গার্মেন্টস শিল্পে কাজ করত এবং তাদের পরিবারের সর্বসাকুল্যে মাসিক আয় যদি হিসাব করা হয়, প্রতি মাসে তারা 50 থেকে 60 হাজার টাকার মতো রোজগার করত। স্বাভাবিকভাবে যদি আমরা দেখি 50 থেকে 60 হাজার টাকা একটা ভালো অ্যামাউন্ট 8 থেকে 9 জনের একটা পরিবার চালানোর জন্য। কিন্তু প্রতি মাসের 7 তারিখে যখন তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতো, ঠিক তার 2 থেকে 3 দিনের মধ্যে, অর্থাৎ 10 তারিখের মধ্যে তাদের সকলের টাকা খরচ হয়ে যেত। তারা আসলে কোথায় কোন খাতে কত টাকা খরচ করেছে তার কোনো সঠিক হিসাব তাদের কাছে ছিল না, যার জন্য তাদের বাকিটা মাস বিভিন্নভাবে ধার দেনা করে, ঋণ নিয়ে বা দোকান বাকি বিভিন্ন মাধ্যমে তাদের বাকিটা মাস পার করতে হতো। আর এই যে একটা সার্কেল তাদের লাইফে, এটা আসলে তাদের দীর্ঘ 14 থেকে 15 বছর একটা প্র্যাকটিস। এভাবে তারা তাদের জীবন পরিচালনা করে আসছে। এবার আমি আসবো আরেকটা পরিবার, যে পরিবার সুশিক্ষায় শিক্ষিত এবং সামাজিকভাবে একটি প্রতিষ্ঠিত পরিবার। এই পরিবারের কর্তা একজন সরকারি কর্মজীবী এবং ওনার মাসিক আয় এবং হচ্ছে ওনার আদার্স রুম ভাড়া বা আদার্স কিছু ইনকাম ছিল, যা মিলিয়ে সর্বসাকুল্যে ওনার প্রতি মাসে 1,40,000 টাকার মতো আয় ছিল। একটা সুখী পরিবার বলতে আসলে যা বোঝাতো তার প্রত্যেকটা উপাদান এই পরিবারের মধ্যে বিদ্যমান ছিল। কিন্তু আমি খুব অবাক হই যখন জানতে পারলাম এই পরিবারের ঋণের দেনা প্রায় কোটি টাকার কাছাকাছি, এবং এই পরিবারটি তার দেনা মেটানোর জন্য নিজের সম্পদ পর্যন্ত বিক্রি করতে চেষ্টা করছে। তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। যখন আমাকে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে বলা হলো, তখন আমি এই টপিকের উপর বিভিন্ন গবেষণা শুরু করি। বইপত্র, ইউটিউব ভিডিও, বিভিন্ন জার্নাল ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আমি তথ্য সংগ্রহ করা শুরু করি। তখন আমার কাছে মনে হয় এই তথ্য এভাবে সংগ্রহ না করে আমি যদি আমার বাস্তবতা থেকে 2-1টা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে এটি আজকের আলোচনার সাথে আরও বেশি রিলেভেন্ট হবে। তো আসলে মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থাপনা বলতে আসলে কী বোঝায়? অর্থ ব্যবস্থাপনা মানে হচ্ছে আপনার অর্থের সঠিক ব্যবহার এবং অর্থের উপর আপনার নিয়ন্ত্রণ কতটা, এই বিষয়টিকে হচ্ছে মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থাপনা বোঝায়। আমি যদি আরও সহজ করে বলি, এটি শুরু হয় হচ্ছে আপনি আপনার অর্থ বা আপনার ইনকাম কিভাবে শুরু হবে থেকে শুরু করে আপনি আপনার অর্থ কোন খাতে ব্যয় করবেন, ভবিষ্যতের জন্য কতটুকু সঞ্চয় করবেন, কোথায় বিনিয়োগ করবেন, এই যে আপনার অর্থের যে সম্পূর্ণ জার্নি, এই জার্নিটার সম্পূর্ণ ট্র্যাকিং সিস্টেমটাই হচ্ছে
অর্থ ব্যবস্থাপনা বা মানি ম্যানেজমেন্ট। এখন আসতে পারি, এখন আমরা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমাদের জীবনে আসলে মানি ম্যানেজমেন্টের কতটুকু প্রয়োজনীয়তা আছে। আমি যদি এক কথায় বলি, আমাদের জীবনে মানি ম্যানেজমেন্ট শুধু একটি প্রয়োজনীয়তাই নয়, এটি নির্ধারণ করে আমাদের জীবনযাত্রার মান, এটি নিশ্চিত করে আমাদের মানসিক শান্তি এবং আমাদের অর্থনৈতিক স্বাধীনতা। আমি কয়েকটা ধাপে এই কথাগুলো প্রমাণ করার চেষ্টা করব। নিয়ন্ত্রণের অনুভূতি। টাকা যখন আমাদের নিয়ন্ত্রণে থাকে বা টাকাকে আমরা যখন নিজের মতো করে নিয়ন্ত্রণ করি, তখন টাকা আমাদের হয়ে কাজ করে এবং এই একটা টাকার উপরে নিজের একটা নিয়ন্ত্রণ নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাস বা কনফিডেন্স দেয়। তারপর হচ্ছে অপ্রত্যাশিত ঝুঁকি বা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড গঠন। আপনি যখন সঠিক পদ্ধতিতে মানি ম্যানেজমেন্ট করবেন, তখন কিন্তু আপনার নিজের একটা ইমার্জেন্সি ফান্ড গঠন হয়ে যাবে। যদি ধরেন আপনি আজকে চাকরি করেন, আপনার চাকরি চলে যেতে পারে, আপনি ব্যবসা করেন, ব্যবসায় লস হতে পারে, বা প্রাকৃতিক দুর্যোগে আপনার কোনো একটা পরিবারের কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এই অবস্থায় আপনার যদি একটা ইমার্জেন্সি ফান্ড গঠন করা থাকে, তবে আপনি খুব বেশি বিচলিত হবেন না, কারণ আপনি জানেন আপনি এর জন্য প্রস্তুত আছেন। এখন প্রশ্ন হতে পারে, যদি আমরা আমাদের লাইফে মানি ম্যানেজ না করি, তাহলে আমাদের সাথে কি ঘটতে পারে? এর উত্তর আমি এক কথাই দিব, আমাদের জীবন টোটালি ধ্বংসস্তূপে পরিণত হবে। যা আমি আমার আলোচনার শুরুতেই দুইটা পরিবারের উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, যে একটা পরিবার অনেক বেশি উপার্জন, তারপরেও দিন শেষে তার পরিবার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। অন্য একটা পরিবার সীমিত আয় হলেও সেই পরিবারটাও সার্ভাইভ করতে পারেনি। এর একটাই মাত্র কারণ হবে যে তারা সঠিক পদ্ধতিতে মানি ম্যানেজ করতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে মানি ম্যানেজ করতে পারি বা মানি ম্যানেজমেন্ট করার সঠিক পদ্ধতি কোনটা? এই ক্ষেত্রে পৃথিবীতে অনেক ধরনের পদ্ধতি প্রচলিত আছে। এক একজন এক এক পদ্ধতি অবলম্বন করে সফল হয়েছে। তবে আমি যে দুইটা পদ্ধতির কথা বলবো, এই দুইটা পদ্ধতি তুলনামূলক সহজ এবং কার্যকর। যার প্রথম পদ্ধতি হলো জাপানিজ কাকিবো পদ্ধতি, অন্য একটা পদ্ধতি হলো সঞ্চয়কে স্বয়ংক্রিয় করার একটা পদ্ধতি। জাপানিজ কাকিবো পদ্ধতির জিনিসটা কি? কাকিবো শব্দের অর্থ হচ্ছে ফিনান্সিয়াল ডায়েরি, যেখানে জাপানি ব্যক্তিগণ একটা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত তার আয় এবং ব্যয়ের সকল হিসাব একটা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে, এবং মাস শেষে যখন তিনি তার ডায়েরিতে তাকান, তিনি বুঝতে পারেন তিনি তার অর্থের কতটুকু সঠিক ব্যবহার করেছেন, কতগুলো তার অপ্রয়োজনীয় খাতে ব্যয় হয়েছে, এবং এ থেকে তিনি একটি স্বচ্ছ ধারণা পান এবং পরবর্তী মাসের বাজেট প্রণয়ন করতে পারেন। এই পদ্ধতি জাপানে প্রায় 100 বছরের অধিক সময় ধরে প্রচলিত এবং জাপানিজরা এই পদ্ধতিতে সফল। অর্থ ম্যানেজ করা, মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থাপনার আরও একটা কার্যকর পদ্ধতি হচ্ছে সঞ্চয়কে স্বয়ংক্রিয় করার পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি আপনার সঞ্চয়কে 3টা ভাগে ভাগ করবেন, 50%, 30% এবং 20%। এইভাবে আপনার উপার্জিত অর্থের 50% দিয়ে আপনি আপনার নিডসগুলো ফুলফিল করবেন, যেমন আপনার খাওয়ার খরচ, বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, সন্তানদের লেখাপড়া, এই ইমার্জেন্সি অর্থাৎ আপনার জীবন ধারণের জন্য যেই পরিমাণ টাকা আপনার প্রয়োজন, এই আপনার সম্পূর্ণ আয় থেকে 50% টাকা দিয়ে আপনি এই কাজগুলো করবেন। বাকি যে 30%, এই 30% দিয়ে আপনি আপনার ওয়ান্টস বা ডিজায়ারগুলো আপনি ফুলফিল করবেন, যেমন বই কেনা, ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। এই বিষয়গুলো আপনি আপনার উপার্জিত অর্থের 30%-এর মধ্যেই সম্পন্ন করবেন। আর রেস্ট 20% আপনি আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন। এখানে কথা আপনার অ্যাকাউন্টে বা আপনি যখন আপনার উপার্জিত অর্থ হাতে পাবেন, ঠিক তখনই আপনি আপনার সঞ্চয়ের 20% অর্থ আপনার অন্য একটা অ্যাকাউন্টে সরিয়ে রাখবেন। এটাকে বলা হয় পে ইউরসেলফ ফার্স্ট, এবং এই পদ্ধতিতে আপনি আপনার সঞ্চয়কে স্বয়ংক্রিয় করলেন, এবং একটা সময় গিয়ে দেখবেন যে আপনার 20% করে জমাতে জমাতে একটা সময় এই সেভিংসটাই আপনার জন্য একটা বিশাল অ্যাসেটে পরিণত হবে। পরিশেষে আমি একটা কথাই বলবো, যে অর্থের পরিমাণ কখনো আমাদের জীবনে নিরাপত্তা দিতে পারে না, বরঞ্চ আমরা যে পরিমাণ অর্থ রোজগার করি সেটার সঠিক ব্যবহারই আমাদের জীবনকে নিশ্চয়তা দিতে পারে। তারপর উদাহরণ আমরা প্রথম দুটি গল্পেই দেখেছিলাম, ভিন্ন শ্রেণীর মানুষ হয়েও তাদের রেজাল্ট বা ফলাফল কিন্তু শেষ পর্যন্ত একই হয়েছে। তাই আমি বলবো, আপনি যদি আপনার কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার না করেন, আপনি আপনার নিজের সাথে, আপনার কষ্টার্জিত অর্থের সাথে এবং আপনি আবার আপনার ভবিষ্যতের সাথে প্রতারণা করলেন। তাই আমাদের প্রত্যেকের উচিত
সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের উপার্জিত অর্থকে একটি সম্পদে পরিণত করা। ধন্যবাদ।